মাঝরাতে আমার স্ত্রীকে দেখলাম ছোট ভাইয়ের রুম থেকে বের হতে। আমি একজন প্রবাসী, 8 বছর পর গতকাল দেশে এসেছি। আমার স্ত্রী পা টিপে টিপে আমার রুমের দিকে যাচ্ছে, আর আমি আড়াল থেকে সব দেখছি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুনেছি প্রবাসীরা দেশে না থাকলে তাদের স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়। আমার স্ত্রী আসক্ত হয়েছে আমার ছোট ভাইয়ের প্রতি। ঘৃণায়, লজ্জায় ইচ্ছা করছে মরে যেতে। আমার স্ত্রী আমাকে পাশ করে চলে যাওয়ার পর আমি ছোট ভাইয়ের রুমের দিকে গেলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম আমার ছোট ভাই পণ্যের লুঙ্গি ঠিক করছে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। ইচ্ছা করছে এক্ষুনি চলে যেতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। বাথরুমে ঢুকে গ্লাসের দিকে তাকিয়ে মুখে কিছু পানি নিয়ে কান্না লুকোনোর চেষ্টা করলাম। অবাধ্য চোখ কিছুতেই মানছে না। এই অশ্রু অপমানের অশ্রু, একজন প্রবাসীর কষ্টের অশ্রু। আমরা যারা প্রবাসে মা বাবা ভাই বোন ছেড়ে থাকি, হাজার কষ্ট করেও দেশে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্যই থাকি। কিন্তু দেশে এসে যখন এসব বিষয় দেখতে হয়, তখন আমাদের চাইতে অভাগা মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি থাকে না। চোখ মুখ ভালো করে ধুয়ে কষ্টটা লুকিয়ে ইভা যাতে বিষয়টি বুঝতে না পারে নিজেকে স্বাভাবিক করে নিজের রুমের দিকে আসলাম। দেখলাম ইভা গভীর ঘুমে মগ্নের মতো অভিনয় করছে। আমিও তার সাথে সাথে ঘুমের অভিনয় করার চেষ্টা করলাম, কিন্তু বারবার চোখে ভাসছে আমার ছোট ভাইয়ের রুম থেকে ইভার বের হবার দৃশ্য। হাজার চেষ্টা করে ঘুম আসছে না, ঘুমানোর বিফল চেষ্টা করলাম। তাই খাটের এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই টের পেলাম না। সকালবেলা নাস্তার টেবিলে মা বাবার সাথে আমি, আমার স্ত্রী এবং আমার ছোট ভাই সবাই নাস্তা করতে বসেছি। আমার বাবা বলল, বাবু অনেকদিন পর বিদেশ থেকে এসেছিস, পারলে কাল বউকে নিয়ে একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। না বাবা, এবার শ্বশুর বাড়ি যেতে পারবো না, আমি হয়তো বা 2-1 দিনের মধ্যে আবার বিদেশ চলে যাব। আমার কথা শুনে আমার মা, স্ত্রী, ছোট ভাই, বাবা সহ সবাই অবাক হয়ে গেল। মা বলল, 8 বছর পর বিদেশ থেকে এসেছিস, এখনো 8 দিনও পার করলি না, এখন আবার বিদেশ চলে যাচ্ছিস মানে? সত্যি কথা বলতে এসেছিলাম 6 মাস থাকবো হিসেব করে, কিন্তু গতকাল রাতে আমার স্ত্রীর সাথে আমার ছোট ভাইয়ের সম্পর্ক চোখে পড়ার পর আমার এক মুহূর্তে এদেশে থাকতে ইচ্ছা করছে না। তাই মাকে মিছিমিছি বললাম, গত রাতে হঠাৎ করে কপিল ফোন করেছে, বলেছে 2-1 দিনের মধ্যে চলে যেতে। আমি কথাটা বলার পর দেখলাম আমার স্ত্রী ও ছোট ভাই একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। ওদের চেহারা দেখে মনে হলো ওরা খুব খুশি হয়েছে। বাবা বলল, 8 বছর পর বিদেশ থেকে এলি, 6টা মাস না থাকলে শুধু শুধু কয়েকদিনের জন্য এসে লাভ কি হলো? পাশে বসা মা বলল, ঠিক আছে কয়েকদিন পর চলে যাবি, তবু বউকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে একদিনের জন্য হলেও ঘুরে আয়। আমি বললাম, আমার জরুরি কিছু বিষয় গুছিয়ে নিতে হবে, যে কদিন আছি খুব ব্যস্ত থাকবো, তাই এবার আর শ্বশুরবাড়ি যাওয়া হবে না। বাবা বলল, সকালে গিয়ে সন্ধ্যায় চলে আসিস। তা মনে হয় সম্ভব হবে না। আমার ছোট ভাই একবারেই বলল, ভাইয়া যখন চলে যেতে চাচ্ছে তোমরা এভাবে বাধা দিচ্ছ কেন? ভাইয়ার ভালো মন্দ কি ভাইয়া বোঝে না? আমার বুঝতে অসুবিধা হলো না, আমার কারণে আমার ছোট ভাইয়ের অসুবিধা হচ্ছে বলে সেও চাচ্ছে আমি যেন দ্রুত বিদেশ চলে যাই। মা বলল, তোর শ্বশুর ফোন করেছিল, আমি বলেছিলাম আগামীকাল তুই যাবি, এখন ওনাকে আমি কি জবাব দিব? আমার স্ত্রী বলল, সমস্যা হবে না মা, বাবাকে বিষয়টা আমি বুঝিয়ে বলবো। তাছাড়া আপনার ছেলের যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে ওনারা দেশে থেকে লাভ কি? আবার না হয় বছর 2-1 পর আসবে। আমি ঠোঁটের কোণ কেটে একটু হাসলাম, আর মনে মনে ভাবলাম, আমায় পাঠিয়ে দিতে পারলে তো তুমি বাঁচো। আমি আর কথা না বাড়িয়ে নাস্তা করতে লাগলাম। সারা দিন বাসায় ফিরলাম না, রাস্তায় রাস্তায় হাঁটছি, কিছুই ভালো লাগছে না। বড় আশা নিয়ে দেশে এসেছিলাম, ভেবেছিলাম বউ নিয়ে কক্সবাজার সিলেট ঘুরবো, কিন্তু আমার আশায় ঠাঁই দিয়েছে আমার ছোট ভাই। যে ভাইকে লেখাপড়া করানোর জন্য প্রতি মাসে আমি এক্সট্রা কিছু টাকা পাঠাই, সেই ভাই আমার বউয়ের দিকে হাত বাড়াতে একবারও ভাবলো না। যে বউয়ের সুখের জন্য বছরের পর বছর বিদেশে গাধার মতো খাটি, সেই বউ আমাকে এভাবে ঠকাতে পারলো? ভাবছি আর হাঁটছি। সারাদিন বাবা মা অনেকগুলো কল দিয়েছে, কিন্তু একটিবারও আমার স্ত্রী এবং ভাই একটা কল দিয়েও দেখেনি আমি কোথায় গিয়েছি, কি করছি, কাদের জন্য আমি প্রবাসে এত কষ্ট করি। ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, আমার সামনে পড়লো ছোটবেলার বন্ধু সাইফুল। আমাকে দেখে সাইফুল বলল, কিরে বাবু, বিদেশ থেকে এসেছিস, 2 দিন হয়ে গেল, একটিবারের জন্য আমার সাথে দেখা করলি না? বিদেশে থাকতেও কখনো একটা ফোন করতি না, এজন্যই বুঝি মানুষ বলে বন্ধু বিমানে উঠলে বেঈমান হয়ে যায়। আমার মনের অবস্থাটা তাকে কিভাবে বোঝাই? আমার স্ত্রী এবং ভাইয়ের সম্পর্কের কথাটা কাউকে বলে যে আমি একটু হালকা হব, সে সুযোগও নেই। কথায় আছে, উপরের দিকে থুতু ছিটালে নিজের গায়ে পড়ে, আর কুড়াল মারলে পায়ে পড়ে। তাই হাজার কষ্ট বুকে লুকিয়ে একটা হাসি দিয়ে তাকে বললাম, দোস্ত আমাকে ভুল বুঝিস না, তোরা মনে করিস আমরা যারা প্রবাসী তারা বিদেশে অনেক সুখে থাকি। বিদেশে মনে হয় টাকার গাছ লাগানো, গাছের নিচে যাবো আর ছিঁড়ে ছিঁড়ে বিদেশ থেকে টাকা পাঠাবো। কিন্তু বিদেশে যারা আছে তারা জানে, একটা মিনিট বসে কারোর সাথে গাল গল্প করার সময়ও আমরা পাই না। সারা দিন পরিশ্রম করে রাতে ঘুমানোর সময় যা একটু সময় পাই, তখন আর কাউকে ফোন করার মতো এনার্জি থাকে না। তাই বলে বন্ধু বান্ধব ভুলে যাবি? কি করবো দোস্ত, পরিস্থিতির শিকার। আচ্ছা বাদ দে, চল আমাদের এখানে মোর্শেদ কাবাব হাউস নামে এক পাকিস্তানি বিহারি কাবাবের দোকান খুলেছে, ওখানে চল দুজনে মিলে কাবাব খাবো। না দোস্ত, আমার ভালো লাগছে না, তুই যা। বুঝেছি, তোর টাকা খরচ হবে ভেবে যেতে চাচ্ছিস না। আচ্ছা তোরা প্রবাসীরা এমন কেন বলতো? বিদেশ থেকে আসার পর তোরা এমন ভাব করিস যেন তোদের
ওদের হাতে কোনো টাকা পয়সা থাকে না। এত বছর বিদেশ থেকে আসার পর যদি বন্ধুকে এক প্লেট কাবাব খাওয়াতে না পারবি, তাহলে সেই টাকার কি কোনো মূল্য আছে? সত্যি কথা বলতে সাইফুলের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে আমার ইচ্ছা করছে না, কারণ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমার স্ত্রী এবং ছোট ভাইয়ের সম্পর্কের কথা। আমি কিছুতেই গত রাতের বিষয়টি মাথা থেকে ফেলতে পারছি না। শুনেছি নেশা করলে মনের কষ্ট কমে, তাই সিদ্ধান্ত নিলাম আজ নেশা করব। আমার বন্ধু সাইফুল মাঝে মধ্যে নেশা করে, সেটা আমি আগে থেকে জানতাম, তাই তাকে বললাম কাবাব খাবো না, পারলে আমাকে নেশা করা। আমার মুখে নেশার কথা শুনে সাইফুল যেন আকাশ থেকে পড়ল। সে এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল, তুই কি আমাকে পরীক্ষা করছিস? আরে না, সত্যি বলছি, আমি ওসব ছেড়ে দিয়েছি। নেশা তো করতাম ফাহিম থেকে ছ্যাঁকা খাবার পরে। এরপর যখন শুনলাম ফাহিম স্বামী থেকে তালাক খেয়েছে, খুশিতে নেশা করা ছেড়ে দিয়েছি। নেশা করা ছেড়েছিস, কিন্তু কোথায় বিক্রি করে সেটা তো জানিস। তুই না করলে না কর, আমি করব। তুই একটু আমার সাথে চল। সত্যি করবি তো? আরে বাবা হ্যাঁ চল, বলেই তাকে সাথে নিয়ে নেশা করার উদ্দেশ্যে চলে গেলাম। এদিকে আমার টেনশনে বাবা মা দুজনেই ড্রয়িং রুমে পায়চারি করছে। সারাদিন যেহেতু বাসায় ফেরিনি, বাবা মা দুজনেই চিন্তিত। তার উপর বেশ কয়েকবার কল করার পরেও আমি মোবাইলটা পিক করিনি। ওনারা যখন গভীর টেনশনে পায়চারি করছে, এমন সময় কলিং বেলের শব্দ হলো। বাবা দরজা খুলে দিতেই আমাকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, সারাদিন কোথায় ছিলি? এতগুলো ফোন করলাম, একটা কলও রিসিভ করলি না। আমি কোনো কথা না বলে বাবার দিকে তাকিয়ে আছি। মা বলল, কিরে বাবু, তোর কি হয়েছে? তোকে এরকম দেখাচ্ছে কেন? বলেই আমার কপালে হাত দিতে চাইলে আমি থামিয়ে দিয়ে বললাম, আমি ঠিক আছি, আর টেনশন করার কি আছে? আমি কি ছোট বাচ্চা? আমার এমন ব্যবহার এবং চেহারার এমন অবস্থা দেখে মা বাবা একজন আরেকজনের দিকে তাকালেন। মা বলল, বাবু তুই এভাবে ঝিমুচ্ছিস কেন? তোর কি শরীর খারাপ? আমি মাকে কিভাবে বুঝাই আমার শরীর নয়, মন খারাপ। কাল রাতের ঘটনাটা কিছুতেই আমি মন থেকে সরাতে পারছি না। কাউকে যে মনের কথাগুলো বলে একটু হালকা হব সে উপায়ও নেই। তারা হয়তোবা আমার মনের বিষয়টা উপলব্ধি করতে পারছেন। তবুও নিজেকে সংযত করে বললাম, আমি ঠিক আছি, আর কাল সকালে আমি চলে যাচ্ছি। বলেই ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখি আমার বউ আমার লাগেজ গুছিয়ে দিচ্ছে। তাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে আমাকে এখন বিদায় করতে পারলে সে বাঁচে। আমি তার সাথে কোনো কথা না বলে খাটের এক পাশে বসলাম। সে বলল, সারাদিন কোথায় গিয়েছিলে? দুপুরে খেতে আসোনি কেন? আমি এবার চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে বললাম, সারাদিন বাহিরে ছিলাম, একটা কল পর্যন্ত করনি, আর এখন ভালোবাসা দেখাচ্ছ? এভাবে বলছো কেন? এত বছর পর বিদেশ থেকে এসেছি, একটি বারো কি মন খুলে আমার সাথে মিশেছ? আমার অভিমানে ভরা কথাগুলো শুনে সে এবার আলগা পিরিত দেখানোর জন্য আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইলো। আমি সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিলাম। খাটে পড়ার পর সে বলল, বাবু তুমি এমন করছো কেন? আর তোমার মুখ থেকে কি সব ছাইপাশের গন্ধ পাচ্ছি। হ্যাঁ খেয়েছি। তোমার কোনো সমস্যা আছে? ও বুঝেছি, এজন্যই তো বলি প্রবাস থেকে অন্যরা কারি কারি টাকা পাঠায়, আর তুমি 2 মাস মিলে 50,000 টাকাও পাঠাতে পারো না। শুনেছি বিদেশে নাইট ক্লাব আছে, যাদের চরিত্রের সংখল হয় তারা নাকি ওইসব নাইট ক্লাবে যায়। কথাটা শুনে আমার মাথাটা আরো খারাপ হয়ে গেল। সাথে সাথে বললাম, যারা নাইট ক্লাবে যায় নেশা করে ওদের অভ্যাস খারাপ হতে পারে, চরিত্র খারাপ হয় না। এমন সময় আমার মায়ের ডাক শুনে ইভা রুম থেকে বের হয়ে যায়। পরদিন সকালবেলা আমি বিদেশে চলে যাবার জন্য বের হচ্ছিলাম। আমার বাবা মা ড্রয়িং রুমের সামনে আমার জন্য অপেক্ষা করছে। আমি লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমের সামনে আসলাম। দেখলাম মা বাবা দুজনে কাঁদছে। ওদের কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। কিন্তু কি করব, এ বাসায় যে আমার এক মুহূর্তও থাকতে ইচ্ছা করছে না। থেকেই বা কি লাভ হবে? দেবর ভাবির এই সম্পর্ক আমি কিভাবে মুখ বুঝে সহ্য করব? মা কাঁদো কাঁদো গলায় বলল, তোর জীবনটা কি প্রবাসে প্রবাসে কাটিয়ে দিবি? এইবার যদি পারিস একেবারেই চলে আসিস। বাবা বলল, আল্লাহর রহমতে তুই প্রবাসে থেকে যা কামিয়েছিস তা দিয়ে দেশে একটা ব্যবসা করে বাকি জীবন পার করে দিতে পারবি। এবার একেবারে চলেই আসিস। আমি বললাম, চেষ্টা করব, এখন আসি। বলেই যখন চলে যেতে চাইলাম তখন আমাকে থামিয়ে দিয়ে মা বলল, কিরে তুই বিদেশ চলে যাচ্ছিস অথচ তোর বউয়ের সাথে কথা বলে যাবি না? ওকে তো দেখছি না, আর এদিকে আমার ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। বাবা বলল, তোর বউকে দেখলাম মুন্নার রুমের দিকে ঢুকতে, সম্ভবত এখনো মুন্নার রুমে আছে। বাবুর মা তুমি গিয়ে একটু বউকে আর মুন্নাকে ডেকে নিয়ে আসো না। আমার মা আমার স্ত্রীকে খোঁজার জন্য আমার ছোট ভাইয়ের রুমের দিকে গিয়ে দরজার পর্দা ফাঁক করে তাকাতেই দেখলেন আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। সে দৃশ্য দেখার সাথে সাথে আমার মা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল। মা পড়ে যাবার শব্দ শুনে ওরা দুজনেই চমকে উঠল। তাড়াতাড়ি খাট থেকে নেমে মায়ের দিকে চলে আসলো। এদিকে বিদেশে চলে যাওয়ার জন্য আমি যখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম, মায়ের পড়ে যাওয়ার শব্দটা আমার কানে আসলো। তাই আমি দৌড়ে ছোট ভাইয়ের রুমের দিকে গেলাম। আমার বাবাও দৌড়ে আসলেন। বাবাকে আর আমাকে দেখে আমার স্ত্রী এবং ছোট ভাই কিছুটা ভয় পেয়ে গেল। বাবা বলল, কিরে মুন্না, তোর মা সেন্সলেস হয়ে পড়ে গেল কেন? মুন্না আমতা আমতা গলায় বলল, সেটা তো জানি না, ভাইয়া বিদেশ চলে যাচ্ছে, তাই ভাবি আমাকে ডাকতে এসেছিল। এসেই দেখলেন আমার বিছানার চাদরটা এলোমেলো
এলোমেলো, তাই ভাবে বিছানার চাদরটা ঠিক করে দিচ্ছিল, আর আমি পাশে দাঁড়িয়ে মাথার চুলগুলো আঁচড়াচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ মাকে পড়ে যেতে শুনলাম। আমার ছোট ভাই কত সুন্দর করে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে আমাদেরকে বুঝ দিয়ে দিলেন। পাশে দাঁড়ানো আমার স্ত্রী বলল, মুন্না, এভাবে দাঁড়িয়ে না থেকে গ্লাসে করে একটু পানি আনো, মায়ের মুখে পানি ছেটাতে হবে। তারপর আমার ছোট ভাই মুন্না পানি আনতে চলে গেল। আমি আর বাবা মাকে ধরাধরি করে মুন্নার খাটের উপর শোয়ালাম। এর মধ্যে মুন্না পানি নিয়ে আসলো। বাবা মুন্নার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ের মুখে ছেটাতে লাগলেন। একটু পরে মায়ের সেন্স ফিরে এলো। মা ধীরে ধীরে চোখ মেলে আমাকে ও বাবাকে দেখলেন। তারপর মাথা ঘুরিয়ে আমার ছোট ভাই এবং স্ত্রীকে দেখে আবারও সেন্সলেস হয়ে গেলেন। বাবা বলল, এ কি, তোর মা তো আবার সেন্সলেস হয়ে গেল। আমি বুঝতে পারলাম মা অনেক বড় শক খেয়েছে। বাবা আবারও মায়ের মুখে পানি ছেটাতে লাগলেন। তারপর ধীরে ধীরে মা সুস্থ হলো। বাবা বলল, বাবুর মা, তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলে কেন? বাবার এমন প্রশ্ন শুনে মুন্না এবং ইভা একজন আর একজনের দিকে তাকাচ্ছিল। ওরা ভয় পেয়ে গেল। এই যদি মা বিষয়টা সবার সামনে বলে দেয়, ভয়ে ওদের গলা শুকিয়ে গেল। বাবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে মা একবার ইভার মুখের দিকে তাকালেন, আর একবার মুন্নার মুখের দিকে তাকালেন। ওরা ভয়ে মায়ের দিকে তাকাতে পারছে না। মা যদি ঘটনাটা এই মুহূর্তে আমার আর বাবার সামনে বলে দেয়, তাহলে ওদের অবস্থা কি হবে? পরিস্থিতিটা বুঝে মা বলল, বাবু বিদেশ চলে যাচ্ছে তো, তাই সকাল থেকে আমার মন ভালো নেই। মুন্নাকে আর বৌমাকে ডাকতে এসে দরজার সাথে ধাক্কা লেগে মাথা ঘুরে পড়ে গিয়েছি। আমার ছোট ভাই এবং স্ত্রী হাঁপ ছেড়ে বাঁচল। মায়ের এমন কথা শুনে ওরা খুশি হয়ে গেল। মা মিথ্যা বললেও আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, তাই নিজেকে কন্ট্রোল করে নিয়ে বললাম, ফ্লাইটের সময় হয়ে আসছে, আমি তাহলে এখন আসি। বাবা বলল, আমিও তোর সাথে যাব। মুন্না, তুইও যাবি নাকি? মুন্না আমতা আমতা করে বলল, আমি গিয়ে কি করব? ভাইয়া তো বিমানবন্দরের ভেতরে ঢুকে গেলে ওনার সাথে আর কথা বলতে পারবো না, বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে। সাথে সাথে আমার স্ত্রী মুন্নার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ বাবা, সামনে মুন্নার পরীক্ষা, ও গিয়ে কোনো লাভ হবে না। আর তাছাড়া আপনার ছেলেও তো আজকে প্রথম বিদেশ যাচ্ছে না। প্রথম যারা বিদেশ যায় ওদেরকে বিমানবন্দরে দিয়ে আসতে হয়, তাই না বাবু? দেখলাম আমার স্ত্রীর এত কিছুর পরও শিক্ষা হয়নি। সে এখনো আমার ছোট ভাইয়ের দিকে টানছে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ঠিক বলেছ মুন্না, বিমানবন্দরে গিয়ে কি হবে? সে এখানে থাকুক। বাবা, তোমারও যেতে হবে না, আমি একাই যেতে পারবো। বাবা বলল, না না, আমি তোর সাথে যাব। মা বলল, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, না হলে আমিও তোর সাথে যেতাম। তারপর আমিও বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশের উদ্দেশ্যে চলে আসলাম। কিছুক্ষণ আগে আমি বাংলাদেশ থেকে প্রবাসে চলে এসেছি। প্রবাসে আমি যে রুমে থাকি সেই রুমে এসে বসেছি মাত্র। এমন সময় আমার প্রবাসী বন্ধু কানন রুমে এসে আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে রইল। তার এভাবে তাকিয়ে থাকার কারণটা আমি বুঝতে পেরেছি, কারণ মাত্র 5 দিন আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম। 1 সপ্তাহ না হওয়ার আগে আবারও বিদেশ চলে এসেছি দেখে সে এভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে দেখে বললাম, কিরে কানন, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি সত্যি দেখছি? তুই কি বাবু না অন্য কেউ? আরে বেটা, আমি বাবু। গত 5 দিন আগে দেশে গেলি, 6 দিনের দিন আবার প্রবাসে চলে আসলি, ব্যাপারটা কি? আমি কেন প্রবাসে চলে এসেছি সেই কারণটা তার কাছে লুকিয়ে গেলাম। মিছে মিছে বললাম, প্রবাসে অনেক ভালো রে, দেশে মন বসে না। গত 5 দিন কিভাবে যে ছিলাম সেটা আমি আর আল্লাহ জানাই, তাই আবার বাধ্য হয়ে প্রবাসে চলে আসলাম। আরে বেটা, দেশে শুনলাম তোর বউ আছে, মা আছে, বাবা আছে, ছোট্ট একটা ভাইও আছে, তবু কেন দেশে তোর মন টিকবে না? কারণের প্রশ্ন শুনে আমি থমকে গেলাম। সত্যি তো, দেশে তো আমার মা, বাবা, ভাই সবাই আছে, কিন্তু আমার স্ত্রীর সাথে যে আমার ছোট ভাইয়ের পরকীয়া, সেটা আমি কিভাবে কাননকে বলি? শত কষ্ট বুকে চেপে তাকে বললাম, দেশে মন টিকছে না, সেখানে মা, বাবা, বউ, ভাই কি করবে? তারপর কানন বলল, আচ্ছা সব কথা পরে শুনবো, অনেক দূর থেকে বিমানে জার্নি করে এসেছিস, এখন ফ্রেশ হয়ে নে, আমি রান্না বান্না করতে যাচ্ছি। বলেই কানন চলে গেল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, কেন আমার জীবনটা এমন হলো? আমার স্ত্রী আমি থাকা সত্ত্বেও কেন আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলবে? আমি প্রবাসী, তাই কি আমার দোষ? আমি কেন প্রবাসে আছি সেটার উত্তর কি আমার ছোট ভাই এবং স্ত্রী কেউ একবারও ভেবে দেখেছে? যাদের সুখের জন্য আমি প্রবাসে পড়ে আছি তারাই আমার সুখ চায় না। প্রবাসীরা বিয়ে করতে গেলেও কষ্ট, কোনো গার্ডিয়ান সহজে তার মেয়েকে কোনো প্রবাসীর হাতে তুলে দিতে চায় না। তার প্রমাণ আমি নিজে। যেবার আমি ইভাকে বিয়ে করেছিলাম সেবার দেশে গিয়ে বিয়ে করার জন্য আমি অনেকগুলো মেয়ে দেখেছিলাম, কিন্তু প্রবাসী শুনলে কেউ তার মেয়েকে প্রবাসী স্বামীর হাতে দিতে চায় না। মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিন আমার জন্য 18 নম্বর বিয়ের পাত্রী দেখতে যাওয়ার কথা। বাবা মা রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছেন। এর আগে 17টা বিয়ের পাত্রী দেখেছি, কোনোটাতে আমার পছন্দ হয়নি, আবার কোনোটাতে পছন্দ হলেও আমি প্রবাসী বলে ওরা মেয়ে দিতে চাইনি। এভাবে করতে করতে 17টা মেয়ে দেখা হয়ে গেল। আজ যাচ্ছে 18 নম্বর পাত্রী দেখতে। আমি পাত্রী দেখতে যাওয়ার জন্য নিজের রুমে রেডি হচ্ছিলাম। ওদিকে বাবা মা ড্রয়িং রুমে বসে বসে কথা বলছেন। মা
বলল, ঘটক তো এখনো এলো না। এদিকে মুন্না যে কোথায় গেল তারও আসার নামগন্ধ নেই। বাবা বলল, মেয়ে দেখতে গেলে এমন তাড়াহুড়ো করতে নেই। বিয়ের ব্যাপারে হাজারটা কথা হবে, তার মধ্য থেকে বেছে একটা সিদ্ধান্ত নিতে হবে। ছেলেটার জন্য দেখতে দেখতে 17টা মেয়ে দেখলাম, একটা বিয়ের সম্বন্ধ পাকাপোক্ত করতে পারলাম না। বাবা বলল, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে। বাবুর সাথে যে মেয়ের জোড়াগাথা আল্লাহ ঠিক করে রেখেছেন, খুঁজতে খুঁজতে দেখবে আমরা ঠিকই ওই মেয়ে পেয়ে যাব। এমন সময় ফাহিম ঘটক পান চিবোতে চিবোতে সেখানে আসলেন। ঘটককে দেখে বাবা বলল, কিরে ঘটক, তোমার আসতে এত লেট হলো কেন? ঘটক বলল, আপনাদেরটা আমার লস প্রজেক্ট। মা বলল, আমাদেরটা তোমার লস প্রজেক্ট কেন হবে? কারণ আপনার ছেলে প্রবাসী। কোনো মেয়ের বাবা মা তার মেয়েকে প্রবাসী ছেলের হাতে দিতে চায় না। সাথে সাথে বাবা বলল, এটা তুমি মিথ্যা বলেছো ঘটক। যদি প্রবাসীরা বউ না পাবে তাহলে এতগুলো প্রবাসী বিয়ে করেছে কিভাবে? আমি কি বলেছি পায় না? পায়, তবে সহজে কেউ তার মেয়ের সাথে প্রবাসী ছেলের বিয়ে দিতে চায় না। ঘটকের মুখে এমন কথা শুনে মা বলল, আজকে যে মেয়েটা ঠিক করেছো ওই মেয়েটাকে আমার প্রবাসী ছেলের সাথে বিয়ে দিবে তো? দিতে পারে, কারণ মেয়ে আর মেয়ের ভাবি ছাড়া এখানে আর কেউ থাকে না। ঘটকের কথা শুনে বাবা বলল, কেন? মেয়ের মা বাবা ভাই ওনারা কোথায়? মেয়ের মা বাবা থাকে গ্রামে, একমাত্র বড় ভাই থাকে প্রবাসে। মেয়ে এখনো ক্লাস 9-এ পড়ে। ভাবি আর মেয়ে একা থাকেন। মেয়ে ক্লাস 9-এ পড়ে শুনে মা বলল, এত ছোট মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিবে তো? মায়ের কথা শুনে ঘটক একগাল হাসি দিয়ে বলল, সমস্যা কি? আপনার ছেলে বিদেশে চলে যাবে আর মেয়ে এখানে লেখাপড়া করবে। বাবা বলল, আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে, এখন বাবুকে ডাকো, দেরি হয়ে যাচ্ছে তো। বাবার কথা শুনে মা আমাকে ডাকতে লাগলেন, বাবু, এই বাবু, তুই কি এখনো রেডি হসনি? এমন সময় আমি সেখানে প্রবেশ করলাম। এই তো আমি রেডি। মুন্না কোথায়? ওকে দেখছি না যে। মা বলল, ওর কি আর কোনো ঠিক ঠিকানা আছে? তুই বিদেশ থেকে টাকা পাঠাস আর ও পড়ার নাম করে সেই টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে বেড়ায়। বাবা বলল, আহা, ওসব কথা এখন বাদ দাও, ওকে ডাকো, ওর বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। ও কি সাথে যাবে না? বাবার কথা শুনে মা বলল, মুন্না ঘরে থাকলে তো যাবে, সে সকালবেলায় কলেজের নাম করে বের হয়েছে, এখনো আসেনি। মায়ের কথা শুনে ঘটক বলল, বিয়ে তো আপনার ছোট ছেলে করবে না, যে বিয়ে করবে সে তো সাথে আছে। তাহলে আর সমস্যা কি? বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেলে তারপর না হয় একদিন আপনার ছোট ছেলে গিয়ে মেয়ে দেখে আসবে। ঘটকের কথার সম্মতি দিয়ে আমরা সবাই যখন মেয়ে দেখতে বের হয়ে গেলাম, দরজা থেকে বের হতেই দেখলাম আমার ছোট ভাই মুন্না কলেজ থেকে এসেছে। আমি তাকে দেখে বললাম, তোর কলেজ থেকে আসতে এত লেট হলো কেন? আমরা দরজায় দাঁড়িয়েছি, তুই তাড়াতাড়ি গিয়ে পোশাক চেঞ্জ করে আয়। আমার কথা শুনে মুন্না বলল, কেন বলো তো ভাইয়া? সাথে সাথে আমার মা বলল, আরে তোর বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তুই সাথে যাবি না? মায়ের এমন কথা শুনে মুন্না বলল, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব? তোমার মাথা ঠিক আছে? বাবা বলল, কেন, গেলে সমস্যা কি? বড় ভাইয়ের জন্য এ পর্যন্ত প্রায় 16 থেকে 17টা মেয়ে দেখেছ। কোনো মেয়ের গার্ডিয়ান তার মেয়েকে প্রবাসীর হাতে দিতে চায় না। তাই বলছিলাম কি, বড় ভাইয়ের জন্য না বলে আমাকে দেখিয়ে একটা মেয়ে ঠিক করে এনে বড় ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দাও। মুন্নার কথা শুনে আমার কিছুটা কষ্ট হলেও সেটাকে কষ্ট হিসাবে নিলাম না। ঘটক বলল, এইবার ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার যদি যেতে মন চায় তাহলে চলো, না হলে আমরা বের হলাম। ঘটকের কথা শুনে মুন্না বলল, যান যান, আপনারা যান, আমি যাব না। বলেই মুন্না রুমের ভিতরে ঢুকে গেল। আমরা নিরুপায় হয়ে মেয়ে দেখার জন্য চলে গেলাম। মেয়ে দেখতে এসে আমরা ড্রয়িং রুমে বসে আছি। বাবা বলল, কিরে ঘটক, সে কতক্ষণ ধরে বসে আছি, এখনো মেয়ে নিয়ে আসছে না কেন? ঘটক বলল, আমি তো আগেই বলছি, ওনারা ননদ ভাবির সংসার, মা বাবা থাকে গ্রামে আর একমাত্র ভাই থাকে প্রবাসে। মেয়ের ভাবি হয়তো বা মেয়েকে সাজিয়ে গুছিয়ে আনতে লেট হচ্ছে। এমন সময় দেখলাম মেয়ের হাতে নাস্তার ট্রে নিয়ে ভাবি মেয়েকে নিয়ে আসছে। আমাদের সামনে এসে নাস্তার ট্রেটা টি টেবিলের উপর রেখে মেয়ে সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমরা সবাই সালামের জবাব দিলাম। মা বলল, বসো মা, বসো। তোমার নাম কি মা? জি, আমার নাম মোর্শেদ বিনতে রোশনি। মা বলল, মাশাআল্লাহ, সুন্দর নাম। তা মা, তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? মেয়েটি লাজুক লাজুক কণ্ঠে বলল, আমি এবার ক্লাস 9-এ উঠেছি। সাথে সাথে মেয়ের ভাবি বলল, ও এবার ক্লাস 9-এ উঠলে কি হবে, ওর বয়স 19 চলে, তাই বিয়েতে কোনো বাধা হবে না। ভাবির মুখে কথাগুলো শুনে আমি আট চোখে মেয়েটির দিকে তাকাচ্ছিলাম, মেয়েটিও আমার দিকে তাকাচ্ছিল। বাবা বলল, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। বিয়ের কথাবার্তা কি আপনি বলবেন নাকি আপনার শ্বশুর শাশুড়ি, আই মিন মেয়ের বাবা মা আসবে? বাবার মুখে এমন কথা শুনে মেয়ের ভাবি বলল, প্রাথমিক কথাবার্তা আমি বলবো, তারপর বিদেশে আমার স্বামীকে জানাবো। ওনার সিদ্ধান্ত অনুযায়ী গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি এসে ফাইনাল কথা বলবে। আমার মা বলল, তাতে আমাদের কোনো আপত্তি নেই, তবে মনে রাখতে হবে আমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। যত তাড়াতাড়ি বিয়েটা হয় ততই মঙ্গল। মায়ের কথা শুনে মেয়ের ভাবি বলল, 3 মাস কেন? ছেলের কি কোনো সমস্যা আছে? বাবা বলল, আমাদের ছেলে বিদেশে থাকে তো 6 মাসের ছুটি নিয়ে দেশে এসেছে। এর মধ্যে মেয়ে দেখতে দেখতে 3 মাস চলে গেছে, তাই আমরা চাচ্ছি বাকি 3 মাসের মধ্যে ওকে বিয়েটা করিয়ে দিতে। বাবার মুখে এমন কথা শুনে সাথে সাথে মেয়ের ভাবি বলল, অসম্ভব, আমার ননদকে আমি কোনো প্রবাসী ছেলের সাথে বিয়ে দিব না। কেন? প্রবাসীরা কি মানুষ না? মানুষ, কিন্তু প্রবাসীর সাথে বিয়ে হলে একটা মেয়ের যে কত প্রশ্নের সম্মুখীন হতে হয়, কত যন্ত্রণা ভোগ করতে হয়, সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার স্বামী প্রবাসে থাকে,
তাই প্রবাসীর বউয়ের যন্ত্রণা আমি বুঝি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ননদকে আমি কোনো প্রবাসীর হাতে দিব না। আপনারা দয়া করে চলে যান বলেই মেয়ের ভাবি মেয়েকে নিয়ে রুমের ভেতরে চলে গেল। আমার মনটা হতাশায় ভেঙে গেল। আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে, কিন্তু সেই প্রবাসীরা জীবনের প্রতিটি পদে পদে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়। ঘটক আমাদের দিকে তাকিয়ে বলল, গেল তো, এ বিয়েটাও গেল। আমি আর আপনার প্রবাসী ছেলের জন্য মেয়ে দেখতে পারবো না। ঘটকের কথা শুনে মা বলল, ঘটক তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের অবস্থা কি হবে? ঘটক তুমি এমন একটা মেয়ে দেখো, প্রয়োজনে মেয়ের বাবাকে টাকা দিয়ে মেয়েকে কিনে আনবো, তবুও আমি এ সপ্তাহের মধ্যে আমার ছেলেকে বিয়ে করাতে চাই। বাবার এমন কথা শুনে ঘটক বলল, আমার হাতে একটা মেয়ে আছে, মেয়ের নাম ইভা। মেয়েটা বর্তমানে লেখাপড়া করছে। এই পৃথিবীতে মেয়েটার মামা ছাড়া আর কেউ নেই, কিন্তু সেখানেও একটু সমস্যা আছে। মা বলল, কি সমস্যা? মেয়ের মামা যার কারণে ওনার স্ত্রী পর্যন্ত ওনাকে ছেড়ে চলে গেছে। মামা ভাগ্নির সংসার সাইফুল মদতি বললে ওই এলাকার সবাই চিনে। মামার কারণে মেয়েটার বিয়ে হচ্ছে না। আপনারা চাইলে আমি এখনই আপনাদেরকে ওই মেয়ে দেখাতে পারবো। ঘটকের কথা শুনে বাবা বলল, তাহলে দেরি করছো কেন? এক্ষুনি আমাদেরকে ওখানে নিয়ে চলো। আমি মনে মনে ভাবলাম, হায় রে প্রবাসী, তুই এত হতভাগা, শেষ পর্যন্ত তোর কপালে জুটছে মদতির ভাগ্নি। তারপর আমরা সবাই ওই মেয়েকে দেখতে মেয়ের মামার বাড়িতে চলে গেলাম। মেয়ের মামার বাড়িতে ড্রয়িং রুমে এসে বুঝতে পারলাম ওদের অবস্থা অতটা ভালো না। আমাদেরকে ড্রয়িং রুমে কয়েকটা প্লাস্টিকের চেয়ারে বসতে দিলেন। ঘরে তেমন আসবাবপত্রও নেই। মনে মনে ভাবলাম, মামার বাড়ি দিয়ে আমি কি করব? মেয়েটা আমার পছন্দ হলেই হলো। তাছাড়া ঘটক তো বলেই দিয়েছে মেয়ে এখনো পড়ালেখা করে, দেখা যাক কপালে কি আছে। এমন সময় দেখলাম মেয়ের মামা মেয়েকে নিয়ে আমাদের সামনে আসলেন। মাশাআল্লাহ, মেয়েকে এক পলক দেখেই আমার পছন্দ হয়ে গেল। মেয়ে আমাদেরকে সালাম দিয়ে আমার পাশের চেয়ারে বসলেন, কিন্তু মেয়ের মনে হয় আমাকে পছন্দ হয়নি। তার মুখ কালো দেখে আমি এটা উপলব্ধি করলাম। আমি আমার মা বাবার চেহারা দেখে বুঝতে পারলাম ওনাদেরও মেয়েকে পছন্দ হয়েছে। মা আমার কানে কানে বলল, কিরে বাবু, মেয়ে কি তোর পছন্দ হয়েছে? হয়েছে মানে? এ যাবৎকাল যতগুলো মেয়ে দেখেছি সবগুলোর চেয়ে এই মেয়ে বেশি পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর মা বাবা দুজনে মিলে মেয়ের মামার সাথে কথা বলে আমাদের বিয়ে ফাইনাল করতে লাগলেন। আমি বারবার আর চোখে মেয়ের দিকে তাকাচ্ছি। মেয়ে কিন্তু একটিবারের জন্য আমার দিকে তাকাচ্ছে না, হয়তোবা লজ্জা পাচ্ছে। এর মধ্যেই মা বাবা মেয়ের মামার সাথে কথা বলে আমাদের বিয়ে ফাইনাল করে ফেলেছেন। মাকে দেখলাম হাতের আংটি খুলে মেয়েকে পরিয়ে দিচ্ছে। মেয়ে মন খারাপ করে থাকলেও আংটি পরতে বাধা দিল না, তাই বুঝতে পারলাম মেয়েও এই বিয়েতে রাজি আছে। যথারীতি আমার আর ইভার বিয়েটা হয়ে গেল। ইভা বউ সেজে বাসর ঘরে বসে আছে। আমি লজ্জায় বাসর ঘরে ঢুকছি না, আমাদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। পায়চারি করছি আর মনে মনে ভাবছি, জীবনে কোনোদিন কোনো মেয়ের হাত পর্যন্ত স্পর্শ করিনি, এখন বাসর ঘরে গিয়ে বিড়াল মারবো কিভাবে? এমন সময় দেখলাম আমার ছোট ভাই মুন্না এসে বলল, ভাইয়া তুমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? দেখি সাইড দাও, আমি আগে গিয়ে তোমার বউয়ের মুখ দেখি। এখানে একটা কথা বলে রাখি, আমার ছোট ভাই মুন্না আমার স্ত্রীকে এখন পর্যন্ত দেখেনি, কারণ গতকাল ইভাকে দেখে আমার পছন্দ হয়েছিল। তাই আজ সকালে কাজী অফিসে গিয়ে আমরা বিয়েটা করে ফেললাম। মুন্নার ভার্সিটিতে পরীক্ষা ছিল, তাই সে আমাদের সাথে যেতে পারেনি এবং মেয়ের মুখটাও সে দেখেনি। মুন্না বলল, কি হলো ভাইয়া, তুমি কি ভাবছো? কিছু না। শোনো ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আমি আগে গিয়ে ভাবিকে দেখবো এবং কথা বলবো, তারপর তোমাকে ডাকলে তুমি ঢুকবে, ওকে? আচ্ছা ঠিক আছে, যা। মুন্না আমাকে পাশ কাটিয়ে বাসর ঘরে ঢুকে গেল। আমি আবারও পায়চারি করতে লাগলাম। মনে মনে ভাবতে লাগলাম, এজন্যই বুঝি মানুষ বলে সবুরে মেওয়া ফলে। এতগুলো মেয়ে দেখেছি, কিন্তু ইভার মতো সুন্দরী মেয়ে একটাও দেখিনি। যাক, প্রবাস জীবন সার্থক হলো, এমন সুন্দর ফুটফুটে একটা বউ পেলাম। কথাগুলো ভাবছি আর পায়চারি করছি। এর মধ্যে কেটে গেল প্রায় 1 ঘন্টা। আমার ছোট ভাই মুন্না যে বাসর ঘরে ঢুকেছে তার কোনো সারা শব্দ পাচ্ছি না। সে বলেছিল আমাকে ডাকবে, কিন্তু এখনো ডাকছে না। ব্যাপারটা কি তা জানার জন্য আমি দরজা খুলে বাসর ঘরে ঢুকে দেখলাম আমার সদ্য বিয়ে করা বউকে বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই মুন্না। ওদের এভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আজ সকালে কাজী অফিসে গিয়ে আমি ইভাকে বিয়ে করেছি, কিন্তু বাসর ঘরে জড়িয়ে ধরে আছে আমার ছোট ভাই। আমি প্রবাসী মানুষ, আর 3 মাস পর বিদেশ চলে যাব। ঘরে থাকবে আমার স্ত্রী, ছোট ভাই এবং আমার মা বাবা। আজ প্রথম পরিচয়ে দেবর ভাবির এই অবস্থা হলে ভবিষ্যতে কি হয় সেটা আল্লাহই জানেন। যত নিজের ছোট ভাই হোক, স্ত্রী তো আমার। তাই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বললাম, কিরে মুন্না, তোর কি ভাবিকে বেশি পছন্দ হয়ে গেছে? আমার কণ্ঠ শুনে ওরা একজন আরেকজনকে ছেড়ে দিয়ে চমকে উঠল। আমি হাসতে হাসতে ওদের কাছে গেলাম। দুজনেরই চোখের পানি দেখতে পেলাম। কারণটা তখন আমার মাথায় আসলো না। যেহেতু আমি বাসর রাতের ঘরে আছি, তাই আমার কাছে ওসব বিষয়ে তুচ্ছ। মুন্না নিজেকে কন্ট্রোল করে বলল, ভাবি মামাকে ছেড়ে এসেছে তো, তাই মামার কথা বলে কাঁদছিল। আমি ভাবিকে সান্ত্বনা দিতে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। তুমি আবার ওসব বিষয় নিয়ে মাইন্ড করো না, বলেই চোখ মুছতে মুছতে মুন্না চলে গেল। আমি একটা হাসি দিয়ে বললাম, মাইন্ড করার কি আছে? প্রবাসীরা কখনো ওনাদের বউকে নিয়ে মাইন্ড করে না। যদি বউকে নিয়ে মাইন্ড করতো তাহলে কোনো প্রবাসী প্রবাসে থাকতে পারতো না।
না। কথাগুলো বলেই ইভাকে বাসর ঘরের খাটের উপর তুলে দিলাম। আমিও তার মুখোমুখি গিয়ে বসলাম। এভাবেই কেটে গেল 3টি মাস। কখন যে দেখতে দেখতে 3 মাস কেটে গেল টেরই পেলাম না। সেদিন সকালে আমরা নাস্তার টেবিলে বসলাম। আমার সাথে ছিল মা এবং বাবা। ইভা ও মুন্না তখনও নাস্তার টেবিলে আসেনি। বাবা আমাকে দেখে বলল, কিরে বাবু, তোর বউ কই? সে কখন থেকে নাস্তার টেবিলে বসে আছি, তোর বউয়ের কোনো খবরই নেই। আমি বললাম, তোমাদের বৌমা তো অনেক আগেই রুম থেকে বের হয়েছে। আমি আজ বিমানের টিকিট করতে যাব বলে তাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়ে আমার জন্য নাস্তা রেডি করতে বললাম। সে তো রান্নাঘরের দিকে এসেছিল। আমার কথা শুনে মা বলল, তোর বউ নাস্তা রেডি করে মুন্নার ঘরের দিকে গেছে। আমার ছোট ছেলেটা সারা রাত পড়ে পড়ে ঘুমোয়, আর সকালবেলায় ওর ভাবি গিয়ে ঘুম থেকে না ডাকা পর্যন্ত ও ঘুম থেকেই ওঠে না। এমন সময় দেখলাম ওরা দেবর ভাবি হাসতে হাসতে ডাইনিং টেবিলের সামনে চলে আসলো। সত্যি কথা বলতে ওদের দেবর ভাবির এমন মিল মহব্বত দেখে আমি এবং বাবা মাও খুশি। মুন্না আমার পাশের চেয়ারে বসলো। ইভা আমাদেরকে নাস্তা পরিবেশন করতে লাগলো। বাবা বলল, বাবু, শুনলাম তুই আজ বিমানের টিকিট করতে যাচ্ছিস। কয় তারিখের টিকিট কাটবি? বাবা, আমার ছুটি আছে এ মাসের 17 তারিখ পর্যন্ত। যে কোনো ভাবেই হোক 15 তারিখ আমার বিদেশ গিয়ে হাজির হতে হবে। মা বলল, আজ তো 12 তারিখ, হাতে সময় আছে আর মাত্র 3 দিন। বলছিলাম কি, যদি সময় হয় বউকে নিয়ে একটু তার মামার বাড়ি থেকে ঘুরে আসিস। বিদেশে চলে যাবি, আবার 2-3 বছর পরে আসবি। ততদিনে কে থাকে আর কে মারা যায় কেউ জানে না। ঠিক আছে মা, আমি আজকে 15 তারিখের বিমানের টিকিট কেটে কাল বা পরশু গিয়ে মামাকে দেখে আসবো। তারপর আমরা নাস্তা করতে লাগলাম। যথারীতি 15 তারিখ আমি বিদেশ চলে যাবার জন্য রেডি হচ্ছি। আমার লাগেজ গুছিয়ে দিচ্ছে আমার স্ত্রী ইভা। ইভা গুনগুন করে গান গাইছে, বিদেশে গিয়ে বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা। দেখলাম সে খুব ফুরফুরে মেজাজে আছে। আমি তাকে খোঁচা দিয়ে বললাম, স্বামী বিদেশ গেলে স্ত্রী কান্না করে, আর তুমি গান করছো? আমার কথা শুনে ইভা হেসে বলল, তুমি তো বিদেশে যাচ্ছ, হয়তো বছর 2 পর ফিরে আসবে, এখানে মন খারাপ করার কি আছে? আর তাছাড়া এখন ভিডিও কলে কথা বলা যায়। আমিও তার সাথে তাল মিলিয়ে হেসে বললাম, তোমার মন তো অনেক শক্ত দেখছি। এমন সময় মা এসে বলল, বাবু, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে, আর নাকি বেশি সময় নেই, তাড়াতাড়ি চল। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মা চলে যাবার পর লাগেজ গুছিয়ে সবকিছু নিয়ে আমি বের হওয়ার জন্য যখন রেডি হলাম, তখন দেখলাম ইভা আমার থেকে একটু দূরে। আমি তার কাছে গিয়ে বললাম, প্রবাসে আমার দেহ যাচ্ছে, মনটা তোমার কাছে পড়ে থাকবে। টেনশন করো না তো, যখন মন চায় ভিডিও কল দিও। তারপর তাকে সাথে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে আসলাম। ড্রয়িং রুমে এসে দেখি মা এবং বাবা আমার জন্য অপেক্ষা করছে। তাদের সামনে এসে বললাম, মুন্না কই? মুন্নাকে তো দেখছি না। মা বলল, তোর বিয়ের পর থেকে ছেলেটা কেমন জানি হয়ে গেছে, ঠিক মতো বাসায় আসে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। মায়ের কথা শুনে আমি বললাম, দেখো বাবা, ওকে তুমি শাসনে রেখো। আমি প্রবাসে কষ্ট করে টাকাগুলো পাঠাই যাতে ও ভালো করে পড়ালেখা করতে পারে, কিন্তু আমি শুনেছি সে নাকি বন্ধু বান্ধব নিয়ে সারাদিন আড্ডা দেয়। আমার কথা কেড়ে নিয়ে ইভা বলল, শোনা কথায় কান দিও না। মুন্না কিরকম সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না, আর মুন্নার জন্য তুমি মোটেও টেনশন করবে না। আমি ওকে আমার মতো করে গড়ে নিব। স্ত্রীর কথায় ভরসা পেয়ে আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি। বলেই আমি আর বাবা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম। ওদিকে রাতে বাবা আর মা খাটে শুয়েছিল। মা বাবার উদ্দেশ্যে বলল, একটা বিষয় লক্ষ্য করেছো বাবুর বাবা? কি বিষয়? বাবু আজ বিদেশে চলে গেল, অথচ বৌমার কোনো টেনশন দেখলাম না। বৌমার টেনশন করার কি আছে? তবুও স্বামী বিদেশ যাবার কথা শুনলে শুনেছি স্ত্রীরা 1 সপ্তাহ ধরে নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, অথচ আমাদের বৌমার ক্ষেত্রে দেখলাম উল্টো। সবার মন মানসিকতা তো একরকম না। আর তাছাড়া বৌমা এতিম, মামার সংসারে বড় হয়েছে, বাবা মা ভাই বোনের আদর স্নেহ পায়নি। আমাদের সংসারে এসে তোমার মতো মা আর আমার মতো বাবা পেয়েছে, সাথে মুন্নার মতো একটা দেবরও পেয়েছে। তাই হয়তো বা স্বামীর শোক তাকে স্পর্শ করছে না। বাবার কথা শুনে মা বলল, মুন্নার সাথে দেখলাম তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ব্যাপারটা তোমার কাছে কেমন দেখায়? মায়ের এমন কথা শুনে বাবা কিছুটা রাগান্বিত হয়ে বলল, কেমন দেখায় মানে? ওরা দেবর ভাবি, ওদের সম্পর্ক তো মধুর হওয়ার কথা, এখানে তুমি অন্য কিছু মাইন্ড করছো কেন? তবুও প্রবাসীর বউ বলে কথা, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তোমাদের মেয়েদের এই একটাই সমস্যা, সবকিছুতেই সন্দেহ। রাত অনেক হয়েছে, এখন ঘুমোও। তারপর বাবা মা দুজন দুজনের মতো ঘুমিয়ে পড়ল। এদিকে আমি বিদেশে এসে পৌঁছালাম ঘন্টা 4 হলো। বিদেশে আমার রুমে আমি শুয়ে আছি। এমন সময় আমার বন্ধু কানুন এসে বলল, দোস্ত, তুই তো বাংলাদেশে বিয়ে করে এসেছিস, আমাদের ট্রিট কখন দিবি? সবে মাত্র আসলাম, কয়েকদিন পর না হয় ট্রিট দিব। ছবিতে দেখলাম তোর বউ অনেক সুন্দর, তোর শালি টালি থাকলে আমার সাথে বিয়ে দিস। না রে দোস্ত, আমার কোনো শালি শালা কেউ নেই, শ্বশুর শাশুড়িও নেই, একমাত্র আমার মামার সংসারে বড় হয়েছে। আমার কথা শুনে কানুন বলল, কথায় আছে অভাগা যেদিকে যায় সেদিকে নদীর জল শুকিয়ে যায়। ভেবেছিলাম এবার দেশে গিয়ে তোর শালিকে বিয়ে করব, সেটা আর হলো না। সারা দিন পরিশ্রম করে এসেছিস, বিয়ের চিন্তা মাথা থেকে ফেলে এখন ফ্রেশ হয়ে নে, তারপর তোকে নিয়ে বের হব। আমার কথা শুনে কানুন ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। কারণ চলে যাওয়ার পর আমি ইভাকে কল দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিলাম। ইভা তখন ঘুমিয়েছিল। আমার কলের শব্দে তার ঘুম ভেঙে গেল। সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো আমি কল দিয়েছি। একরকম বিরক্ত হয়ে সে মোবাইলের লাইনটা না কেটে মোবাইলটা বালিশের নিচে ঢুকিয়ে রাখলো। আমি ভাবলাম রাত অনেক হওয়ার কারণে আমার
আমার স্ত্রী হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই আমি তাকে পুনরায় কল না দিয়ে মোবাইলটা রেখে নিজেও ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। এদিকে রাত গভীর হওয়ার কারণে হঠাৎ আমার মায়ের ঘুম ভেঙে গেল। ওনার এখন বাথরুমে যাওয়া দরকার, তাই উনি বাথরুমে যাওয়ার জন্য বাবার পাশ থেকে নেমে বাথরুমের উদ্দেশ্যে চলে গেলেন। উনি যখন দরজা দিয়ে বের হচ্ছিল এমন সময় উনি খেয়াল করলো আমার স্ত্রী এত গভীর রাতে এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে সারা শব্দ না হয় সেরকম করে আমার ছোট ভাইয়ের রুমের দিকে চলে যাচ্ছে। মা অবাক হয়ে তাকিয়ে আছে। আমার স্ত্রী তখন আমার ছোট ভাইয়ের রুমের দরজার সামনে গিয়ে টোকা দিতে লাগলো। আমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে কি উনি যেটা সন্দেহ করেছে সেটাই সত্যি? এমন সময় মা লক্ষ্য করলো একটু পরে আমার ছোট ভাই দরজা খুলে এদিক ওদিক তাকিয়ে আমার স্ত্রীকে রুমের ভেতরে ঢুকিয়ে ফেললো। মা আর বাথরুমে না গিয়ে সোজা বাবার কাছে চলে গেল। বাবা তখন গভীর ঘুমে মগ্ন। মা এসে বাবাকে ডাকতে লাগলো, বাবুর বাপ তাড়াতাড়ি ওঠো, কি হয়েছে? এত রাতে বিরক্ত করছো কেন? আরে সর্বনাশ ঘটে যাচ্ছে। কি সর্বনাশ? এত রাতে কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না আমার প্রবাসী ছেলের বউয়ের সাথে আমার ছোট ছেলের একটা সম্পর্ক তৈরি হয়েছে? তুমি তো আমার কথা বিশ্বাস করনি, এখন নিজের চোখে দেখবে, চলো। বলেই মা বাবাকে টানতে টানতে আমার ছোট ভাইয়ের রুমের দিকে নিয়ে গেল। ছোট ভাইয়ের রুমের সামনে এসে মা এবং বাবা দুজনেই দরজায় টোকা দিতে লাগলো। রুমের ভেতরে যখন আমার স্ত্রী এবং ছোট ভাই অন্তরঙ্গ মুহূর্তে ছিল, এত রাতে দরজায় টোকার শব্দ শুনে ওরা ভয় পেয়ে গেল। ওরা ভয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিল। আমার স্ত্রী ভয়ে কাঁপছিল। ভয়ে ভয়ে সে বলল, মুন্না এখন কি হবে? কিছুই হবে না, আজ সব সত্যি কথা বলে ফেলবো। বাবা মা কি আমাদের সম্পর্ক মেনে নিবে? হাজার হোক আমি তো তোমার বড় ভাইয়ের স্ত্রী। বড় ভাইয়ের স্ত্রী হওয়ার আগে তুমি আমার প্রেমিকা ছিলে। ছিলাম, কিন্তু এখন তো আমি তোমার বড় ভাইকে বিয়ে করেছি। চুপ থাকো, ব্যাপারটা আমি দেখছি। বলেই মুন্না যখন দরজা খুলে দিতে যাচ্ছিল তখন আমার স্ত্রী মুন্নার হাত ধরে বলল, আমার কেমন জানি ভয় লাগছে। ভয়ের কিছুই নেই, আমি তোমার পাশে আছি। বলেই মুন্না দরজা খুলে দিল। সাথে সাথে বাবা মা দুজনেই রুমে ঢুকলো। আমার স্ত্রী মাথা নিচু করে বসে রইল। আমার মা বলল, ছি ছি বাবুর বউ, ছি, স্বামীকে প্রবাসে পাঠিয়ে দেবরের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করতে তোমার একবারও বিবেকে বাঁধলো না? সাথে সাথে বাবা উত্তেজিত হয়ে বলল, মুন্না তুই কি করে পারলি তোর বড় ভাইয়ের বউয়ের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করতে? তোর মতো সন্তানকে জন্ম দিয়ে আমি কি পাপ করেছিলাম? আজ আমার এমন একটা দৃশ্য দেখতে হলো। বাবা মাকে থামিয়ে দিয়ে মুন্না বলল, মা আজ তোমাদেরকে একটা সত্যি কথা বলি, তোর মতো পাপিষ্ঠ ছেলের মুখে মা ডাক আমি শুনতে চাই না। মুন্না বলল, মা ডাক না শোনো, কিন্তু সত্য কথাটা তো শুনবে। আর যে সত্য তোরা দেবর ভাবি মিলে আমাদেরকে দেখিয়েছিস, এর চাইতে বড় সত্য আর কি হতে পারে? আমার ছোট ভাই মুন্না বলল, আছে, এর চেয়েও আরো বড় একটা সত্যি আছে। মা বলল, সেটা কি? বড় ভাই ইভাকে বিয়ে করার আগে ইভা ছিল আমার প্রেমিকা। বাবা বলল, মানে? হ্যাঁ বাবা, ইভার সাথে আমার দীর্ঘ 7 বছরের সম্পর্ক। আমি প্রতিদিন ইভার সাথে দেখা করতাম। সেদিন ইভার সাথে দেখা করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। ইভা স্কুলে যাওয়ার জন্য আসছিল, আমি তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। সে আমার কাছে আসতেই বলল, প্রতিদিনই কি আমার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়? তুমি হচ্ছ আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ যেরকম বাঁচতে পারে না, তোমাকে না দেখলে আমিও থাকতে পারি না। আজ কোথায় নিয়ে যাবে? আজ আমার বড় ভাই 18 নম্বর বউ দেখতে গেছে। আমি যাইনি, তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। বাসায় যেহেতু মা বাবা নেই, তাই দুপুরে কোনো রেস্টুরেন্টে ভাত খেতে হবে। তাই আমি চাচ্ছি আজ দুপুরে তোমাকে নিয়ে লাঞ্চ করব। তাহলে চলো। আমার মামা আজ রিক্সা নিয়ে বের হয়েছে, যে কোনো সময় এদিক ওদিক চলে আসতে পারে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম। দেখলাম ইভার মন খারাপ, তাই তাকে জিজ্ঞাসা করলাম, মন খারাপ করে আছো কেন? মুন্না তুমি তো জানো এই পৃথিবীতে আমার বাবা মা কেউই বেঁচে নেই। মামার সংসারে বড় হয়েছি। আমাকে রেখেছে বলে মামি মামার সংসার ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। সেই টেনশনে মামা খেয়ে পড়ে থাকে। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাকে দেখিয়ে মানুষ বলে মত্তি সাইফুলের ভাগ্নি যাচ্ছে। বিশ্বাস করো তখন আমার এত খারাপ লাগে সেটা কাউকে বোঝাতে পারবো না। আমার ক্লাসমেট বান্ধবীরা বলে মামা যেহেতু খায় আমার নাকি কোনো ভালো ঘরে বিয়ে হবে না। তার কথা শুনে আমি বললাম, তোমার বিয়ে বাহিরে হবে কেন? তোমাকে বিয়ে করলে তো আমিই করব। তোমার বাবা মা কি আমাকে মেনে নিবে? কিংবা আমার মামা যদি অন্য কোথাও জোর করে বিয়ে দিয়ে দেয়? তখন আমি তার মাথায় হাত রেখে শপথ করে বলেছিলাম, উপরে আল্লাহ নিচে মাটিকে সাক্ষী রেখে তোমার মাথায় হাত রেখে শপথ করছি, তোমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় সেখান থেকে আমি তোমাকে ছিনিয়ে এনে বিয়ে করব। তবু তোমার যে হাত ধরেছি সে হাত ছাড়বো না। এমন সময় তার মামা তাকে ফোন করে। ইভা মোবাইলটি কানে দেওয়ার সাথে সাথে তার মামা বলল, ইভা তুই কোথায়? মামার এমন কথা শুনে ইভা ভয় পেয়ে গিয়েছিল। কেন মামা, কি হয়েছে? তুই একটু তাড়াতাড়ি বাড়িতে আয়। কেন মামা? কোনো প্রশ্ন করবি না, তোকে যেটা বলেছি সেটাই কর। আরে বাবা, স্কুল না করে ঘরে যাবার কারণটা তো বলবে। আমার তো স্কুলে বলতে হবে নাকি? ঘরে কিছু মেহমান এসেছে, তাই তোকে দরকার। বলে মামা মোবাইলের লাইনটা কেটে দিল। আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, নিশ্চয় মামা ফোন করেছে? হ্যাঁ, ঘরে নাকি কিছু মেহমান আসছে, তাই আমাকে এখনই উঠতে হবে। লাঞ্চ না করে চলে যাবে? উপায় নেই, মামা রাগী মানুষ, কথার হেরফের হলে আমাকে আর আস্ত রাখবে না। বলে ইভা সেদিন চলে গিয়েছিল। আর সে মেহমানগুলো ছিলে তোমরা বড় ভাইয়ের জন্য যে মেয়ে দেখতে গিয়েছিলে, ওই মেয়ের ভাবি যখন তোমাদেরকে নাকচ করেছে তখন তোমরা ঘটকের কথা মতোই ইভার মামার বাড়িতে গিয়ে ইভাকে দেখে ইভার হাতে আংটি পরিয়ে দাও। আমার ছোট ভাইয়ের কথা শুনে মা বলল, মানলাম তোর সাথে ইভার সম্পর্ক ছিল, যদি ইভা তোকে এতই ভালোবাসে তাহলে সেদিন আমাকে আংটি পরাতে দিল কেন?
সাথে সাথে ইভা চোখের জল মুছতে মুছতে বলল, ছোট থেকে মামার সংসারে বড় হয়েছি। যে মামা আমার জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করেছে, সেই মামার মনে কষ্ট দেই কিভাবে? তাই আমি শত অনিচ্ছা সত্ত্বেও আপনাদেরকে না করিনি। তারপর আমার মা বলল, সেদিন না যখন করনি তখন ভাগ্যকে মেনে নিয়ে সংসার করতে, তা না করে দেবরের সাথে কেন পুনরায় সম্পর্কে জড়ালে? মায়ের কথা শুনে আমার স্ত্রী ইভা বলল, আমি জড়াতে চাইনি, নিরুপায় হয়ে জড়াতে হলো। বাবা বলল, কেন? তোমাকে নিরুপায় হয়ে কেন আবার মুন্নার সাথে সম্পর্কে জড়াতে হলো? তারপর ইভা বলল, সেদিন আপনার বড় ছেলের সাথে আমার বিয়ে হবার পর আমি বাসর ঘরে বসেছিলাম। সেদিন দেখলাম কোথা থেকে হঠাৎ মুন্না আমার বাসর ঘরে প্রবেশ করে। তখন আমি জানতাম না মুন্না বাবুর ছোট ভাই। আমি মুন্নাকে দেখে চমকে উঠি, মুন্নাও আমাকে দেখে চমকে ওঠে। সাথে সাথে আমি বাসর ঘর থেকে নেমে মুন্নার সামনে দাঁড়িয়ে বললাম, মুন্না তুমি এখানে? আমারও তো প্রশ্ন, তুমি আমার বড় ভাইয়ের বাসর ঘরে কি করছো? বাবু কি তোমার বড় ভাই? হ্যাঁ। মুন্নার মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি তখন কেঁদে কেঁদে তাকে বলেছিলাম, ভাগ্য আমাকে এই পরিস্থিতির মুখোমুখি করেছে মুন্না। যে আমি তোমার বউ হওয়ার শপথ নিয়েছিলাম, সেই আমাকে হতে হলো তোমার বড় ভাইয়ের বউ। আমি মানি না, মানতে পারবো না। তুমি আমার ছাড়া অন্য কারো বউ হতে পারো না। মানতে তোমাকে হবে মুন্না। জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এখানে কারো কোনো হাত নেই। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, তোমাকে জানানোর সময়টা পর্যন্ত পেলাম না। আমার কথা শুনে সেদিন কেঁদে কেঁদে মুন্না বলেছিল, আমি কিভাবে পারবো ইভা? একই ঘরে থেকে আমার সামনে তুমি আমার বড় ভাইয়ের সাথে ঘুমাবে? বড় ভাইয়ের বউ হিসাবে তোমাকে আমার ভাবি ডাকতে হবে, যেটা এই দেহে প্রাণ থাকতে কখনোই সম্ভব না। তাই আমি আত্মহত্যা করব। মুন্নার এমন কথা শুনে আমি চমকে উঠলাম। না মুন্না, না, তুমি এমনটি করো না। প্রয়োজনে তুমি যাই বলো আমি তাই করব, তবু তুমি তার কথা মুখেও এনো না। সেদিন আপনার ছোট ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য আমি বাধ্য হয়েছি দুদিকে সমান তালে সম্পর্ক চালিয়ে নিতে। আপনিই বলুন মা, কোনো মেয়ে কি চায় তার জীবনে দুটো পুরুষ আসুক? আমি আপনার ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে এই সম্পর্কে জড়ালাম। আমার স্ত্রীর কথা শুনে আমার মা বাবা সেদিন কোনো সমস্যার সমাধান দিতে পারল না, তাই ওনারা মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। এই ছিল আমার জীবনের গল্প, একজন প্রবাসীর কষ্টের গল্প। এই সবকিছু হয়েছিল সম্পূর্ণ আমার অগোচরে। মা বাবাও একথা আমাকে বলেননি, হয়তোবা আমি কষ্ট পাবো ভেবে বলেননি। কিন্তু এবার যখন আমি 6 মাসের ছুটি নিয়ে বাড়িতে গেলাম, আর রাতেই আমার চোখে পড়ল আমার স্ত্রী আমাকে ঘুমিয়ে রেখে ছোট ভাইয়ের রুমে চলে গেছে, তখনই তাদের দেবর ভাবির সম্পর্কের বিষয়টি আমার নজরে আসে। তাই আমি 6 মাসের জায়গায় 6 দিন পর আবার প্রবাসে ফিরে আসি। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আর দেশে যাব না, যা হবার হয়ে গেছে। আমার ছোট ভাই যেন আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে পারে, তাই আমি স্ত্রীকে তালাক দিব ভাবছি। পকেট থেকে মোবাইলটা বের করলাম, স্ত্রীকে ফোন করলাম। আমার স্ত্রী তখন আমাদের বিছানা ঠিক করছিল। আমার কল দেখে মোবাইলটা রিসিভ করলো। আমি বললাম, ইভা, আমি বিদেশে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। ফোন করতে এত দেরি করলে কেন? কারণ আমি আমার জীবনের হিসাব মিলাচ্ছিলাম। কি হিসাব? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে তালাক দিব। আমার মুখে এমন কথা শুনে ইভা দাঁড়ানো থেকে খাটের উপর বসে গেল। কি বলছে এসব? হ্যালো ভিউয়ার্স, বাবু কি তার স্ত্রীকে তালাক দিয়ে কাজটা কি ভালো করেছে? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এটি ছিল আমাদের গল্পের চতুর্থ এবং শেষ পর্ব। এই গল্পের আগের পর্বগুলো দেখতে চাইলে